নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা মুখ দেখতে চাইলে ওদিকে পূজা বলছে, তুই আমার মুখ দেখতে চাইছিস? আমার মুখ দেখতে গেলে কিন্তু সব দিক জ্বলে পুড়ে যাবে একেবারে। ওদিকে দেখা যাচ্ছে ওপর থেকে সোমনাথ নেমে বাইরে বেরোচ্ছে আর কি, মানে প্রমাণটা দিয়ে টাকা আনতে যাচ্ছে। তখন খোঁচা মেরে দেয় আর কি পূজাকে চিয়া। তখন পূজা বুঝতে পারে, তখন বলছে দাঁড়া। দাঁড়া শুনে তো সোমনাথ দাঁড়িয়ে পড়ে, বলছে যে তুই কোথায় যাচ্ছিস এখন? তোর এখন কোথাও যাওয়া চলবে না। বলছে তোর শিওরে সমন, বাড়ির বাইরে পা দিলেই তোর সর্বনাশ, তুই বাড়ির বাইরে পা দিস না। পূজার কথা শুনে তো তার শাশুড়ি মা আর প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। সোমনাথ তখন এগিয়ে আসে, এসে বলছে আপনি কে? তখন ঘোমটা মাসে যে পূজা বলছে যে এক অশুভ শক্তি তোকে পাকে পাকে ঘিরেছে। সোমনাথ তো এই সমস্ত কথা শুনে অবাক। পূজা বলছে কি লুকোচ্ছিস তুই? যদি বাঁচতে চাস তাহলে প্রকাশ কর। সোমনাথ তো তার জামার ভিতরে ওই হার্ড ড্রাইভটাকে ভরে রেখেছে, বারবার করে সেখানেই হাত দিচ্ছে। পূজার শ্বশুরমশাই তো পূজার তালে তাল মেলাচ্ছে। আর শাশুড়িমা বলছে যে কি রে সোমনাথ, কিছু থাকলে দিয়ে দে না। সোমনাথ বলছে ধুর, আমার কাছে আবার কি থাকবে। চিয়া বলছে উনি তো এমনি এমনি কিছু বলবেন না, উনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই তোমার কাছে কিছু আছে। এরপর পূজা ব্যাগ থেকে কিছু একটা বের করে, হামল দিস্তা। তার মধ্যে কিছু ওষুধপত্র রাখা রয়েছে যেটা এখন তৈরি করবে পূজা। বলছে বলবে না, এই ওষুধ গায়ে পড়লেই একদম বের করতে বাধ্য হবে। এরপর পূজা হামল দিস্তাতে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয়। বলছে যে এই যে এটা হচ্ছে রাজ বিভূতি, নে পুরো গায়ে মেখে নে। সোমনাথ তো অবাক হয়। পূর্ণিমা বলছে নে নে মাখ মাখ, তাড়াতাড়ি মাখ। এরপরে পূজা দাঁড়িয়ে পড়ে। কি হলো, অবিশ্বাস? ঘোমটা মাথাকে অবিশ্বাস? সোমনাথ তখন ভয়ে বিভূতিটা হাতে নিয়ে নেয় আর কি, মাখবে। এরপরে সারা শরীরে সোমনাথ সেই বিভূতিটা মাখতে থাকে। পূজা বলছে গলায় লাগা। তখন গলা টলা সব জায়গায় মাখছে। আর পূজার শ্বশুরমশাই ভালো করে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় মাখবে। এরপর কিছুক্ষণের মধ্যে সোমনাথ কিন্তু পুরো গা চুলকোতে শুরু করেছে। বলছে ও মা, গা চুলকোচ্ছে যে। প্রিয়াঙ্কা বলছে কি গা চুলকোচ্ছে যে। তখন পূজার শ্বশুরমশাই জয় মা বলছে। পূজাও তখন জয় মা বলছে। আর সোমনাথকে তখন তার বাবা বলছে রে জামাটা খুলতো। বলে না না, জামা খুলবো না, বলে আমি ঘরে গিয়ে খুলবো। এই বলে ঘরে যখন যাচ্ছে তখন বলছে ধর ওকে, ওর গায়ে অশুভ শক্তি ভর করেছে, অশুভ শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে। পূজা বলছে আমার বিভূতির কাজ শুরু হয়েছে, তাই ওর চরম ক্ষতি করার চেষ্টা করছে সেই শয়তান। আর ওদিকে শিব আর তার বাবা মিলে সোমনাথকে ধরে টেনে নিয়ে আসছে। আর সোমনাথের তো চুলকোতে চুলকোতে অবস্থা খারাপ। এদিকে তখন চলে আসে মহারাজ। বলছে এ কি হচ্ছে এখানে? সোমনাথকে বলছে কি রে, তোর গায়ে এরকম লাল চাকা চাকা দাগ কেন, কি হয়েছে? পূজা তো ভাবছে এবার কি হবে। ওদিকে শিব আর সুবিনয় এরা দুজন মিলে কিন্তু সোমনাথের জামাটা খোলার খুব চেষ্টা করছে। সোমনাথ কিছুতেই খুলতে দেবে না, আর ওরা খোলার চেষ্টা করছে। আর সোমনাথ সমানে গা চুলকে যাচ্ছে। মহারাজ তো এগুলো দেখে অবাক, হচ্ছেটা কি। এবার জামাটা খুলতেই সবার আগে হার্ড ড্রাইভটা বেরিয়ে চলে আসে, নিচে পড়ে যায়। মহারাজ তখন বলছে ও, হার্ড ড্রাইভটা তাহলে তোর কাছেই ছিল। পূর্ণিমাকে বলছে কি মিসেস পূর্ণিমা মুখার্জি, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন যে হার্ড ড্রাইভটা কোথা থেকে এলো। শিব তখন বলছে মাকে জিজ্ঞাসা করে কি হবে, এই যে ঘোমটা মাকে জিজ্ঞাসা কর, উনি তো এটা আবিষ্কার করেছেন। শিব আর শিবের বাবা জয় ঘোমটা মাতা বলছে। মহারাজ তখন ঘোমটা মাতাকে অবাক হয়ে দেখছে। মহারাজ বলছে যত সব বুজরুকি, বলে যখনই ঘোমটা মাথার দিকে এগোচ্ছে চিয়া বলছে না না খবরদার, ঘোমটা তোলার চেষ্টা করবেন না। মহারাজ তখন কোনো কিছুর পরোয়া না করে ঘোমটাটা ফট করে তুলে ফেলে। আর তখন দেখে এটা তো আর কেউ নয়, এটা তো পূজা। পূজা তো তখন হাসছে, বলছে যে কি মিস্টার মাথা গরম, তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, আমার বুদ্ধিও কিন্তু তোমার চেয়ে কিছু কম নয়। মহারাজ তো অবাক হয়। আর পূজাকে দেখে বিশেষ করে তো পূর্ণিমা প্রিয়াঙ্কা এরা বিশেষ করে অবাক হয়, কারণ এরা তো কিছু জানতো না। আর সোমনাথ, বাকি সবাই তো জানতো, সবার তো মিলিত প্ল্যান ছিল এটা। বলছে দেখলে তো কেমন ক্যাচ কটকট করলাম। হুম। আর ওদিকে সোমনাথ কিন্তু ওই চুলকোতে চুলকোতেই কিন্তু ফোন করছে, সম্ভবত অরিন্দম চট্টরাজকে। ফোন তো না, মেসেজ করে জানিয়ে দেয়। এদিকে অরিন্দম চট্টরাজ কিন্তু এটা জানতে পেরে একদম ভয় পেয়ে গেছে যে কি সমস্ত প্রমাণ মহারাজের কাছে চলে গেছে। ওখানে তো সমস্ত বাজার পোড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুর এভিডেন্স আছে ওটার মধ্যে। আমি তো ধরা পড়লে চলবে না, ধরা পড়লে তো মহারাজ আমাকে আবার জেলে পুরবে, আর জেল থেকে আমি বেরোতেও পারবো না। না না না, কিছু একটা আমাকে ভাবতেই হবে, আগে নিজে বাঁচি তারপরে মহারাজকে মারবো। সোমনাথকে তো পরিষ্কার বলছে মহারাজ যে একে আমি বাড়ি থেকে বের করব, একে আমি কিছুতেই ছাড়বো না। সোমনাথ মনে মনে বলছে মাথা মোটাটা তো খেপে আছে দেখছি, এবার আমাকে মেরেই না ফেলে, কি করব আমি এখন। এরপরে সোমনাথ কিছু একটা প্ল্যান করবে কি, মহারাজ তখন ধরে সোমনাথকে বেদম মারতে থাকে যে বল হার্ড ড্রাইভটা নিয়ে তুই কোথায় যাচ্ছিলি, কাকে দিতে যাচ্ছিলিস বল। সোমনাথ কোনো কথা বলে না। আর ওদিকে মহারাজ কিন্তু সোমনাথকে মেরেই যাচ্ছে। ওদিকে পূর্ণিমা বাধা দেওয়ার চেষ্টা করছে।
চিয়া শিব সবাই বাধা দেওয়ার চেষ্টা করছে, ছেড়ে দাও মিস অ্যাংরিম্যান, ছেড়ে দাও, আর মারতে হবে না। কিন্তু মহারাজ কারো কথা শুনছে না। মহারাজ একদম কষে কষে চর মারছে, গায়ে হাত পায়ে মারছে, মেরেই চলেছে। প্রিয়াঙ্কা চিৎকার করে করে তার শাশুড়িকে বলছে, কি করছেন আপনি, থামানোর চেষ্টা করুন, এটা কোনো মস্তানের ঠেক নয়, এটা বস্তি বাড়ি নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। মহারাজ প্রিয়াঙ্কাকে বলছে, কি ভদ্রলোকের বাড়ি, মানে ভদ্রলোকের বাড়ি বলছেন এটা, মস্তানি হচ্ছে, দেখাচ্ছি কাকে মস্তানি বলে, দেখাচ্ছি। এই বলে সোমনাথকে আবারও মারতে থাকে। আবারও মহারাজকে সবাই আটকাতে যায়। পূর্ণিমা বলছে, আগে ওকে বলতে দে না কি বলতে চাইছে। তখন সোমনাথ বলছে, আমাকে তো মেরেই যাচ্ছে, বলতেই দিচ্ছে না। এদিকে পূজাও থামাচ্ছে, মিস্টার মাথা গরম থামো, এবার ওকে বলতে দাও, কি বলতে চাইছে শুনে নাও। তখন সোমনাথ বলছে, যা করেছি বেশ করেছি, আর যা করতে যাচ্ছিলাম ঠিক করতে যাচ্ছিলাম। বলছে, মা দেখো না, আমি কি কখনো খারাপ কাজ করতে পারি। তখন মহারাজ বলছে, দোষ করে আবার সাফাই গাইছিস। তখন বলছে আর কি সোমনাথ, যে আমি ওই হার্ড ড্রাইভটা নিয়ে পুলিশের হাতে দিয়ে দিতাম, আর দেখিয়ে দিতাম, মানে এটা প্রমাণ করে দিতাম যে অরিন্দম চট্টরাজ কত খারাপ কাজ করেছে। এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। পূজা বলছে, বাবা বিপদ বুঝে পাল্টি খাচ্ছেন তো, মায়ের অন্ধবিশ্বাসের সুযোগ নিচ্ছেন। দোষী বুঝি একা অরিন্দম চট্টরাজ, আপনি কিছু করেননি। পূর্ণিমা বলছে, এই বাচাল মেয়ে, একদম চুপ করে থাকো, আমাদেরকে বোকা বানাচ্ছ তুমি, মুখটা এমন করে ঢেকে রয়েছে যে আমরা সবাই কেউ বুঝতে পারিনি। চিয়া বলছে, ধরতেও তো পারোনি। এই বলে হাসছে চিয়া। মহারাজের বাবা বলছে, ভালোই খেল দেখালি তুই চিয়া, তোকে হ্যাট সফট। মহারাজ বলছে, পূজার জন্য আজকে অরিন্দম চট্টরাজকে আমি জেলে পাঠাতে পারবো, আপনি যতই কিছু বলুন না কেন, পূজার ক্রেডিটটা কিছুতেই নষ্ট করতে পারবেন না। এদিকে দেখা যাচ্ছে অরিন্দম চট্টরাজ কিন্তু ব্যাগ নিয়ে পালাচ্ছে, বলছে কিছুদিনের জন্য কলকাতার বাইরে গিয়ে নাকি গা ঢাকা দেবে। ওদিকে ব্যাটারি তো ফলো করেছে, ব্যাটারি তো দেখছে। পূর্ণিমা তো যেন একজন অন্ধ মানুষ, এখনো সোমনাথকেই সাপোর্ট করে যাচ্ছে। সুবিনয় বলছে, তুমি একজন ভুল মানুষকে সাপোর্ট করে যাচ্ছ, ও একটা বদমাইশ। মহারাজের বাবা বলছে, আমি নিজের কানে শুনেছি ওই কারো একটার সাথে কথা বলছিল এই হার্ড ড্রাইভটা নিয়ে। তখন সোমনাথ বলছে, আমি তো তোমার ছেলে, তুমি তো আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারতে। মহারাজ তখন কলার টেনে আনতে আনতে বলছে সোমনাথের, তোর কথায় মিসেস মুখার্জি কনভিন্স হতে পারে, আমি কিন্তু নই, সত্যি কথাটা বলবি কিনা বল। সোমনাথ বলছে, দেখ তোরা না সবসময় আমাকে উল্টো বুঝিস, আমি তো বলছি ওটা আমি থানাতে জমা করতে যাচ্ছিলাম, তোদের তো ভালোই করছিলাম, কেন সবসময় তোরা আমাকে ভুল বুঝিস। প্রিয়াঙ্কা বলছে, দেখছেন তো মা, আমার সোনা কিন্তু কিচ্ছু করেনি, তবু ওকে শুধু শুধু মার আর এত অপমান সহ্য করতে হলো। এরপরে তো এই সমস্ত কথাবার্তা হতে হতেই দেখা যাচ্ছে যে পূজার ফোনে ফোন আসে, ব্যাটারি ফোন করেছে, ফোন করে সবটা বলে পূজাকে। পূজা বলে, আমি এক্ষুনি আসছি। এবার তো পূজা বেরিয়ে পড়ে। মহারাজ বলছে, তুমি একা যাবে নাকি, মানে পূজা বলে দেয় ব্যাটারি কথাটা যে অরিন্দম পালাচ্ছে দেশ ছেড়ে। তখন মহারাজ বলছে, আমিও যাব। বলছে, তুমি পুলিশকে খবর দাও, আমি ততক্ষণ যাচ্ছি। এই বলে পূজা বেরিয়ে পড়ে। তারপর পেছন পেছন মহারাজ আর শিব যায়। চিয়া এদিকে মনে মনে ভাবছে, ছি, আমার মা বাবার জন্য লজ্জা হচ্ছে, আমি এই মা বাবার মেয়ে। আর ওইদিকে অরিন্দম চট্টরাজ কাকে ফোন করে বলছে, আমি 3 মাসের জন্য কলকাতার বাইরে যাচ্ছি, ততক্ষণ এদিকটা তুমি সামলে নেবে। এদিকে দেখা যাচ্ছে যে পূজা কিন্তু অরিন্দম চট্টরাজের পিছু নিয়েছে। আর ওদিকে মহারাজ আর শিব বলছে, পূজা কোথায় গেল, এখনই তো এখান দিয়ে বেরোলো। পূজা গাড়িটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে গাড়িটা সামনে দেখতে পায় না, বলে, কোথায় গেল, না পেলে তো ধরতে পারবো না। বলছে, বাড়ি থেকে বেরোনোর তো এই একটাই পথ, পালাবি কোথায়। এই বলে আবারও পিছু নেয় অরিন্দমের। পূজা কিন্তু এবার অরিন্দমকে দেখতে পেয়ে যায়। আর ওদিকে মহারাজ কাকে ফোন করছে যে, আপনারা কোথায়, আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ। দেখুন পূজা কিন্তু ওখানে একা আছে, ও রিস্কে আছে, প্লিজ বোঝার চেষ্টা করুন, তাড়াতাড়ি আসুন। এবার অরিন্দম যাচ্ছে আর পূজা কিন্তু অরিন্দমের গাড়ির সামনে দিয়ে চলে আসছে, বলে, শয়তান দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি, মার মার আমাকে মার। এরপর অরিন্দম কি করছে, ফট করে গাড়িটা থামিয়ে দেয়, আর পূজাও সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে। পূজা বলছে, নাম গাড়ি থেকে, নাম নাম, এক্ষুনি নাম। বলছে, কন্যারত্ন রাগ করে না, এরম করে রাগ করে না, বলে, নামবি না, নাম এক্ষুনি, নাম গাড়ি থেকে। বলে, নামবি না তো, নামবি না তুই, দাঁড়া। তখন দেখা যাচ্ছে একটা লোক কিন্তু কুঠারি নিয়ে কাজ করছে। কুঠারিটা তখন পূজা ওই লোকটার হাত থেকে নিয়ে নেয়, আর নিয়ে অরিন্দমের দিকে তাড়া করে, গাড়ির দিকে। অরিন্দম ভয় তখন গাড়ি থেকে নেমে পড়ে, আর বলছে, এই ওরকম করতে নেই, লেগে যাবে লেগে যাবে। তারপর বলে, 1 মিনিট 1 মিনিট কন্যারত্ন, বলে, শান্ত হও, তুমি আমাকে এটা দিয়ে মারতে আসছো কেন, আমি কি করেছি। বলে, আবার প্রশ্ন করছিস যে কি করেছিস, তুই অতগুলো গরিব অসহায় মানুষের চরম সর্বনাশ করেছিস, ওদের সমস্ত সম্বল তুই পুড়িয়ে দিয়েছিস, আবার বলছিস তুই কি করেছিস। বলে, ওই বাড়িতেই একটা ছেলে ভালো মতো পড়াশোনা করে মানুষ হতে পারতো, আর তুই ওই সমস্ত ছেলে মেয়েগুলোকে শাস্তি দিলি, তুই একটা আস্ত শয়তান। অরিন্দম বলছে, আচ্ছা ঠিক আছে, মানে অরিন্দম তখন পূজার কাছে ক্ষমা চাইতে থাকে। আচ্ছা ঠিক আছে, কি করে ক্ষমা চাইবো বলো, তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। অরিন্দম কিন্তু তখন পায়ে ধরার বাহানায় ওদিকে পূজা পেছোচ্ছে, অরিন্দম ওখানে ইট দেখতে পেয়েছে, পূজা পেছোচ্ছে আর অরিন্দম তার সামনে সামনে যাচ্ছে, তোমার পায়ে ধরি পায়ে ধরি বলে কিন্তু সেই ইটটা হাতে তুলে নেয় আর পূজার দিকে তাক করে। পূজা তো ভয় পেয়ে যায়, পূজা ওদিকে কুঠারিটা তাক করে, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের মানে পরের পর্বের রিভিউ দেখতে অপেক্ষায় থাকবে আমাদের জন্যে।
তাহলে ততক্ষণের জন্য টাটা।